যে অ্যাডভান্স ক্লাস বলতে আপনি কি বোঝেন? অ্যাডভান্স ক্লাস হলো বেসিক্যালি এখন যে ক্লাসগুলো নিব এখান থেকে আপনাদের চাকরি পরীক্ষায় প্রশ্ন হবে। এই ক্লাসগুলো নোট করে রাখবেন, যদি সুযোগ সময় পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আমি পিডিএফ শিট দিব। তবে এই জন্য গ্রুপে চিল্লাচিলি করা যাবে না, পিডিএফ শিট দেন না, দেন কেন, দেন নাই কেন, পাই নেই, হ্যান তেন, এগুলি নিয়ে কথা বলা যাবে না। একটু দ্রুত যুক্ত হয়ে যাবে ক্লাসে, দ্রুত যুক্ত যাবেন, টাইম নেবেন না কোনোভাবেই, একটু দ্রুত ক্লাসে যুক্ত হন প্লিজ। কোশ্চেন দিয়েছি দেখেন, যদি এটা সলভ করতে পারেন খুব ইজি একটা কোশ্চেন এবং কঠিন না কিন্তু কোনোভাবেই। তাহলে আমরা দেখি যে 1 + 2 + 3 ডট দিয়ে প্লাস হচ্ছে 99 সমান কত। আপনি চাকরি পরীক্ষায় এই জায়গা থেকে একটা কোশ্চেন সবসময় কমন পাবেন। ধারার কোশ্চেন মিনিমাম একটা কোশ্চেন পরীক্ষায় আসবে, সুতরাং আপনাদের উচিত হলো যে ধারার কোশ্চেন চ্যাপ্টারগুলি সুন্দর করে বুঝে নেওয়া, এবং আপনারা যে পরীক্ষা দিবেন হেলথে সেখানে কিন্তু অনেক কঠিন কোশ্চেন থাকবে না, কোশ্চেন থাকবে খুবই সিম্পল, জাস্ট একটু আপনি অনায়াসে কিন্তু সলভ করে ফেলতে পারবেন। বোর্ডে একটা কোশ্চেন দিতে একটু দেখেন, এই কোশ্চেনটা প্রথমে একটু সলভ করার চেষ্টা করেন, কঠিন কোশ্চেন না কিন্তু, আগে বলেছি আমরা একটা কোশ্চেন থেকে একাধিক কোশ্চেন সলভ করতে পারবো। তো প্রথমে যেটা বলি যে চাকরি পরীক্ষায় যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় যদি সলভ করতে চান অনেক সময় লেগে যায়। কিছু কোশ্চেন আছে অ্যান্সার মুখস্থ করে রাখাই ভালো, তবে আমরা কোশ্চেনটা কিভাবে হয় সেটাও শেখাবো। আর দয়া করে হচ্ছে আপনি একটু এইগুলো মনেও রাখবেন, তাহলে কিছু জিনিস একটু মুখস্থ করাবো, কিছু জিনিস কিছু নিয়ম কিন্তু শেখাবো। একটু দ্রুত দেখে একটু অ্যান্সার করতে পারেন কিনা। আমরা এখনো কারোর কাছ থেকে অ্যান্সার পাইনি, দেখি অ্যান্সারটা পাই কিনা, কারোর কাছ থেকে অ্যান্সার পাই কিনা। এবং যদি আপনারা আজকের ক্লাসে প্রপারলি ক্লাসে হাজির না হন তাহলে কিন্তু আপনারা ক্লাস পাবেন না। এখন যা পড়াবো সেগুলো পরীক্ষায় আসবে। ঝটপট যুক্ত হবেন, ঝটপট যুক্ত হন, টাইম নিয়েন না প্লিজ। আমরা এখনো কারোর কাছ থেকে কোনো অ্যান্সার কিন্তু পাইনি, ওয়েট করি অ্যান্সারের জন্য। মাত্র 17 জন যুক্ত হয়েছে, কিন্তু এই ক্লাসে আরো অনেক স্টুডেন্ট যুক্ত হবে ইনশাল্লাহ। 17 না, অনলি 17 না, অনেক ছেলে মেয়ে যুক্ত হবে ইনশাল্লাহ। একটু যুক্ত হন সবাই, অ্যান্সারটা দিবেন, দেখি পারেন কিনা। কারা কারা বিশ্বকাপ খেলা দেখতেছেন একটু জানাবেন। স্যার বিশ্বকাপ খেলা দেখতেছি, কারা কারা আছেন বিশ্বকাপ খেলা দেখতেছেন? নমস্কার নিয়েছি, নমস্কার। কারা কারা আছেন বিশ্বকাপ দেখতেছেন একটু বলেন দেখি। স্যার বিশ্বকাপ দেখতেছি, ভোর 4টায় উঠে বিশ্বকাপ দেখতে পারেন কি? জীবনে কোনোদিন ভোর 4টায় উঠে পড়তে বসছেন কিনা? ভোর 4টায় উঠে বিশ্বকাপ দেখতে পারেন, কিন্তু জীবনে কখনো 4টায় উঠে পড়তে বসছেন কিনা? কেমনে চাকরি হবে আপনাদের বলেন একটু। মেধা মোস্তফা লিখছে 4950 হবে স্যার,
রোদেলা দিনে মেঘলা মন, ওরে নাম রে, রোদেলা দিনে মেঘলা মন, কাম সারছে। অ্যান্সার হচ্ছে 4950, অ্যান্সার 4950। সলিউশনটা করে দিই একটু, সেটা ছিল হচ্ছে 1 + 2 + 3 ডট ডট দিয়ে +99 সমান কত? মনে রাখবেন এরকম থাকলে সূত্র হচ্ছে সমষ্টি S সমান n ইন্টু ডিভাইড বাই 2। n এর মান কত? n এর মান 49। শেষ সংখ্যাটাই সাধারণত যদি একই রকম সংখ্যা দিয়ে শুরু হয় 1 2 3 4, ক্রমিক সংখ্যা যদি হয়, মাঝখানে পার্থক্য 1 থাকে, তাহলে শেষ সংখ্যাটাই কিন্তু হয় হচ্ছে n এর মান বা পদ সংখ্যা। তাহলে কী হবে? n ইন্টু n + 1 ডিভাইড বাই 2। তাহলে কত? 99, তারপর 99 প্লাস 1 ভাগ হচ্ছে 2, তার মানে কত হবে দেখেন? এটা হবে 99 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 2, তার মানে 4950। একটু দেখেন বুঝতে পারছেন কিনা। মাত্র 47 জন ক্লাস করতেছে। আপনারা বন্ধুবান্ধবকে মেনশন করেন, জাস্ট 1 মিনিট টাইম দিলাম, নাহলে কিন্তু ক্লাস নিব না ভাই। এই 47-48 জনের ক্লাস দিব না, ক্লাস ক্লোজ করে দিব। স্বাস্থ্যের ক্লাস আর নিব না। আপনারা দয়া করে বন্ধুবান্ধবকে বলেন যে কোথায় আছেন, দ্রুত আসেন, স্যার কিন্তু ক্লাস নেবেন। আর অনলি 45 জন। ওকে, তারপরে কোশ্চেন লেখেন হি হাজব্যান্ডস হিজ ফ্যামিলি। এই হাজব্যান্ড কোন পার্টস অফ স্পিচ? অপশান এ হচ্ছে নাউন, অপশান বি হচ্ছে প্রোনাউন, অপশান সি হচ্ছে অ্যাডজেক্টিভ, অপশান ডি হচ্ছে ভার্ব। হি হাজব্যান্ড ইজ ফ্যামিলি, এখানকার হাজব্যান্ডস কোন পার্টস অফ স্পিচ? হি হাজব্যান্ডস ইজ ফ্যামিলি, এখানকার হাজব্যান্ডস কোন পার্টস অফ স্পিচ?
এখানে 2500 ছেলে মেয়ে, অথচ ক্লাস করতেছে মাত্র এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। নর্মালি হাজব্যান্ড কিন্তু হচ্ছে নাউন, খুব খেয়াল করবেন। হাজব্যান্ড কিন্তু নাউন বা এর সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, যখন ও সাবজেক্টের পরে বসবে, সাবজেক্টের পরে যখন বসবে, সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে, খুব খেয়াল করবেন। তাহলে এটা 100% ভার্ব অ্যান্সার। হি হাজব্যান্ডস হিজ ফ্যামিলি, আমরা প্রথমে শুনলাম যে হাজব্যান্ড দিয়ে হাজব্যান্ড ভার্ব হয়, এটা আমরা প্রথম শুনলাম, আগে কিন্তু কখনো শুনিনি। হাজব্যান্ড কিন্তু ভার্ব হয়। টেনশনের কোনো কারণ নেই, ক্লাসের পরে ক্লাস ডিলিট করে দিব, একদম ক্লাস শেষ, ক্লাস ডিলিট করে দিব, টেনশনের কোনো কারণ নেই। ক্লাস শেষ, ক্লাস কী হবে, ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। তাহলে হি হাজব্যান্ডস হিজ ফ্যামিলি, দেখেন তো ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? তো এই ধরনের কোশ্চেন থাকলে পারবো কিনা একটু দেখি। তারপর দেখেন দিগন্ত, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কী হবে? দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কী হবে? এটা হবে দিক যুক্ত অন্ত, দিক যুক্ত অন্ত। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ দিক যুক্ত অন্ত। কেননা আমরা জানি যে, আমরা যে বর্ণ জানি ক, খ, গ, ঘ, ও, এটা হলো বর্গীয় বর্ণ। তারপরে ক, খ, গ, ঘ, উ, চ, স, বর্গীয় জ, ঝ, ইয়, এভাবে ক, চ, ট, ত এবং প, এইগুলো মোট 25টা বর্গীয় বর্ণ আছে। 25টা, প্রত্যেক লাইনে কয়টা করে? 5টা করে, 5টা 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 5টা, এরকম মোট 25টা বর্ণ আছে। এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ, এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। একটু ক্লিয়ার কিনা দেখেন, এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ, এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ, এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। এবং মজার বিষয় হলো, যখন এই সন্ধি সংক্রান্ত শব্দের মধ্যে এই 3 নাম্বার বর্ণটা থাকে, এই 3 নাম্বার কলামের বর্ণ, সেখানে 1 নাম্বার বর্ণটা বলবে, অর্থাৎ গ থাকলে ক বলবে, আর একটা হর্ষ চিহ্ন বলবে। তাহলে 3 থাকলে 1 বলবে, 3 থাকলে 1 বলবে, 3 থাকলে 1 বলবে, 3 থাকলে 1 বলবে, 3 থাকলে 1, অর্থাৎ 3 থাকলে 1 বলবে। ঠিক আছে? যেহেতু দিগন্ত 3 নাম্বার, এটা 3 নাম্বার বর্ণ ছিল, এজন্য উঠে গিয়ে 1 নাম্বার বসতে, একটা হর্ষ চিহ্ন বসতে। তাহলে দিগন্ত মানে কি? দিকযুক্ত অন্ত। একটু দেখেন, দিগন্ত মানে কি? দিকযুক্ত অন্ত। ঠিক আছে? দিগন্ত মানে দিকযুক্ত অন্ত। দেখেন তো মজার কিনা? এরকম সন্ধির মাত্র 8টা নিয়ম আছে, অনলি 8টা নিয়ম আছে। এই 8টা নিয়ম শিখলে হচ্ছে এই সন্ধি বিচ্ছেদ, ব্যঞ্জন সন্ধি সবগুলি পারা সম্ভব, খুবই ইজি কাজ। অনলি 8টা রুলস। কে কে শিখতে চান কমেন্ট সেকশনে ইয়েস লেখেন, স্যার শিখতে চাই। ক্লাস ডিলিট হয়ে যাবে এবং ক্লাস থাকবে হলো, ক্লাস ডিলিট করে দেব, ক্লাস থাকবে হচ্ছে ইউটিউব চ্যানেলে। যাদের দেখার দরকার তারা ইউটিউব চ্যানেল থেকে ক্লাস দেখে নেবেন, যাদের ক্লাস দেখার দরকার হবে তারা ইউটিউব চ্যানেল থেকে ক্লাস দেখে নেবেন।
তারপর লেখেন রক্তের কোন গ্রুপটি সর্বজন গ্রহীতা? রক্তের কোন গ্রুপটি রক্তের কোন গ্রুপটি সর্বজন গ্রহীতা? রক্তের কোন গ্রুপটি সর্বজন গ্রহীতা? রক্তের কোন গ্রুপটি সর্বজন গ্রহীতা? অপশান ক লিখেন হচ্ছে ও, অপশান খ লিখেন হচ্ছে এ, অপশান গ লেখেন হচ্ছে এ বি, অপশান ঘ লিখেন হচ্ছে কোনোটি নয়। রক্তের কোন গ্রুপটি সর্বজন গ্রহীতা? রক্তের কোন গ্রুপটি সর্বজন গ্রহীতা? বেসিক্যালি রক্তের গ্রুপ হচ্ছে 8টি। রক্তের গ্রুপ কয়টা? 8টা। 1 নাম্বার এ, তারপর হচ্ছে এ প্লাস, খেয়াল করেন রক্তের গ্রুপ কয়টা? 8টা। রক্তের গ্রুপ 8টা, সেটা হলো এ প্লাস, আগে এ ভুল লিখলাম, রক্তের গ্রুপ 8টা, একটু আবার সুন্দর করে লিখি 8টা। 1 নাম্বার হচ্ছে এ প্লাস, তারপর এ মাইনাস, বি প্লাস, বি মাইনাস, ও প্লাস, ও মাইনাস, এ বি প্লাস এবং এ বি মাইনাস। রক্তের গ্রুপ হচ্ছে 8টা। খুব খেয়াল করেন রক্তের গ্রুপ কয়টা? 8টা। রক্তের গ্রুপ হচ্ছে 8টা। রক্তের গ্রুপ হচ্ছে 8টা। রক্তের গ্রুপ হচ্ছে 8টা। ও মাইনাস যেটা, এটাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার, সবাইকে দিতে পারে। ও নেগেটিভ, এই গ্রুপের রক্ত এরা সবাইকে রক্ত দিতে পারে। ও নেগেটিভ খুব রেয়ার কেস, পাওয়া যায় না। ও নেগেটিভ, ও নেগেটিভ হলো ইউনিভার্সাল ডোনার। ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার, ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার। এবং এবি প্লাস, এবি প্লাস এটা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ইউনিভার্সাল সব রক্ত নিতে পারে। রিসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট, PIENT, রিসিপিয়েন্ট। মনে রাখার পথ বলে দেই যে আব্বা, আব্বা পৃথিবীতে এমন শব্দ যার কাছে আপনি আবদার করলে কোনো কিছু পাবেন, রিসিভ করতে পাবেন। আব্বার কাছে এবি প্লাস, এবি হলো আব্বা মাত্র প্লাস। আব্বার কাছে গেলে আপনি যে কোনো জিনিস চাইলেই পাবেন। আব্বা আমার 10,000 টাকা দাও, ঠিক আছে নে। আব্বা আমার একটা জামা কিনে দাও, ঠিক আছে নে। আব্বা আমার 1,000 টাকা দাও, এই আব্বা জন্মগত আব্বা, শ্বশুর না কিন্তু আবার। তাহলে ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার, এবি প্লাস হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। এবি প্লাস ইউনিভার্সাল রেসিপিয়েন্ট মানে সর্বজন গ্রহীতা। সর্বজন গ্রহীতা আব্বা, 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 সর্বজন গ্রহীতা। খুব খেয়াল করবেন। তাহলে অ্যান্সার কিন্তু হচ্ছে এবি। যেহেতু এবির মধ্যে এবি প্লাস এবং এবি মাইনাস দুটোই আছে, আমরা স্পেসিফিক কিছু বলি নাই, সুতরাং অ্যান্সার কিন্তু এবি। মাহিবা চৌধুরী মিতু, ও নেগেটিভ। আরে মাহিবা চৌধুরী মিতু, অ্যান্সার হলো ও নেগেটিভ। কিরে ব্যাখ্যা কেমন লাগে বলবেন তো? ভালো লাগে না?
দেখেন তো এত সুন্দর ব্যাখ্যা আপনি পাইছেন কিনা। ট্রিক্সগুলো মনে রাখবেন, দয়া করে ট্রিক্সগুলো মনে রাখবেন। ট্রিক্সগুলো আপনার লাইফকে চেঞ্জ করে দেবেন। কাইন্ডলি ট্রিক্সগুলো মনে রাখবেন প্লিজ। ধন্যবাদ না দিলে কিন্তু শিখাবো না ভাই, ধন্যবাদ দিতে হবে, ধন্যবাদ না দিলে শিখাবো না ভাই। ওকে, তারপর লেখেন রোলিং স্টোন গ্যাদার নো মস। রোলিং স্টোন গ্যাদার নো মস, এটা একটা প্রবাদ বাক্য। এখানে রোলিং কোন পার্টস অফ স্পিচ? অপশন এ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অপশন বি ভার্বাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অপশন সি জেরান্ড। অপশন ডি ভার্বাল নাউন। আর রোলিং স্টোন গ্যাদার নো মাস, অর্থাৎ এটা আসলে কি, ওই যে সমুদ্রের তীরে এরকম সমুদ্রের পাড়ে শ্যাওলা এই মস জমে থাকে, তো যারা যে পাথর শুধু ঘুরতে থাকে সে কিন্তু কোনো মস পায় না। আমার কথা বুঝছেন? এটা একটা প্রবাদ বাক্য। দেখি তো অ্যান্সারটা করতে পারেন কিনা, দেখি তো কে অ্যান্সার করতে পারেন। এ রোলিং স্টোন গ্যাদার নো মাস, এ রোলিং স্টোন গ্যাদার নো মস। কাইন্ডলি সবাই অ্যান্সার দিবেন প্লিজ, সবাই অ্যান্সার দিবেন, দেখি পারেন কিনা। একটা জিনিস বললি, সেটা হলো আমরা
দেখি যে দুইটা জিনিস, একটা পার্টিসিপল একটা জেরান, পার্টিসিপল আর হলো জেরান। পার্টিসিপল হলো দেখেন এটাও ভার্বের সাথে আইএনজি, এটাও কিন্তু ভার্বের সাথে আইএনজি, খুব খেয়াল করবেন। তবে পার্টিসিপলের উৎপত্তি হয় হচ্ছে ভার্ব থেকে এবং সে অ্যাডজেক্টিভের কাজ করে। কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আর এটাও ভার্ব থেকে উৎপন্ন হয়, সে নাউনের কাজ করে। তাই এটাকে বলা হয় ভার্বাল নাউন, আর এটাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ। এই কোশ্চেনের অ্যান্সার আসলে পার্টিসিপল, কিন্তু পার্টিসিপল অপশানে আমি না দিয়ে আমি ভার্বাল অ্যাডজেক্টিভ দিয়েছি। অনেকে বের করতে পারতেছে না, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু ঠিক কি বের করে ফেলতে। এটা হলো ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। এখন আপনাদেরকে আরেকটু কিছু জিনিস পার্থক্য করে দিই। আপনি কিভাবে চিনবেন কোনটা পার্টিসিপল আর কোনটা জেরান, কোনটা পার্টিসিপল আর কোনটা জেরান? আমরা জানি জেরান বসতে পারে 5 জায়গায়। একটু জায়গাগুলোর নাম বলে দিই, তাহলে সুবিধা হবে না। এই 5 জায়গায় যদি ভার্বের সাথে আইএনজি দেখেন তাহলে বুঝবেন এরা হলো নাউন বা ভার্বাল নাউন বা জেরান্ড। তাহলে কোথায় বসবে? অবশ্যই সাবজেক্টের জায়গায় বসতে পারে এরা, বসতে পারে অবজেক্টের জায়গায়, সাবজেক্ট অবজেক্ট, বসতে পারে কমপ্লিমেন্টের জায়গায়, কমপ্লিমেন্ট, বসতে পারে অ্যাপোজিশনের জায়গায়, আর বসতে পারে প্রিপোজিশনের পরে। কয়টা জায়গা বললাম? 5টা। কয়টা? 5টা। কী কী? সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসা থাকলে সেটা হলো কি? জেরান। সেটা জেরান। দেখেন গোয়িং টু মার্কেট, খুব খেয়াল করেন, আই উইল বাই এ শার্ট, সাবজেক্টের জায়গায় বসা, এটা 100% জেরান। তাহলে কি হলো? বাট এখানে দেখেন যদি পার্টিসিপল কী হবে? সাবজেক্টের জায়গায় বসবে না, অবজেক্টের জায়গায় বসবে না, কমপ্লিমেন্টের জায়গায় বসবে না, প্রিপোজিশনের পরে বসবে না, অ্যাপোজিশনের জায়গায় বসবে না। ওকে, যদি কিনা পার্টিসিপল হয়। তাছাড়া দেখেন যেমন এই ওয়াকিং স্টিক একটা শব্দ দেখেন, ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক, খুব খেয়াল করেন, ওয়াকিং স্টিক। আর সুইমিং পুল, খুব খেয়াল করেন, সুইমিং পুল। দেখেন এখানে পুল ফর অথবা টু, সরি, পুল ফর সুইমিং। একটু দেখেন এখানে পুল ফর সুইমিং, অথবা আমরা একটুখানি আরেকটা মজার জিনিস লিখে দিই। সুইমিং পুল লিখতে বোধহয় আপনাদের একটু কঠিন হয়ে যায়। আরেকটা মজার শব্দ লিখি, লেখেন সুইমিং গার্ল। সুইমিং গার্ল, এটাকে লেখা যায় গার্ল ইজ সুইমিং, অথবা লেখা যায় গার্ল ফর সুইমিং, গার্ল ফর সুইমিং। এখন আমার কোশ্চেন হলো, সাঁতার কাটতে গেলে মেয়ে লাগে কিনা? মায়ের কি একটা বাইরে পড়বে? একটাও কিন্তু বাইরে পড়বে না। খুব খেয়াল করেন, ওয়াকিং স্টিক, একটু দেখেন, স্টিক ফর ওয়াকিং, স্টিক ফর ওয়াকিং। যদি ফর দ্বারা মিলে যায় তাহলে জেরান, যদি ইজ দ্বারা মিলে যায় তাহলে হলো পার্টিসিপল, যদি ফর দ্বারা মিলে যায় তাহলে হলো জেরান, যদি ইজ দ্বারা মিলে যায় তাহলে হলো কি? পার্টিসিপল। আমরা ইউটিউব চ্যানেলগুলোতে 1000 ক্লাস ছিল, আমার আগের ইউটিউব চ্যানেলটাতে 1000 ক্লাস ছিল, কিন্তু ক্লাসগুলো একটা চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার কারণে ওই ক্লাসগুলো নাই। আমরা পর্যায়ক্রমে কিন্তু ক্লাসগুলো আবার দিয়ে দিব। তাহলে নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে একটা কোশ্চেন এখন দেই যে আই স ওয়াকিং বয়, আই স এ ওয়াকিং বয়। আমার কোশ্চেন হলো এটা কি হবে? অপশান এ পার্টিসিপল, অপশান বি হচ্ছে জেরান্ড। আই স এ ওয়াকিং বয়, এই ওয়াকিং কি হবে? পার্টিসিপল নাকি জেরান্ড? একটু দেখি পারেন কি না।
মনে রাখবেন আপনাদের কিন্তু একটা করে বা দুইটা করে ট্রান্সলেশন পরীক্ষা থাকবে, সুতরাং এখন থেকে একটু মেন্টালি প্রিপারেশন নেন, ট্রান্সলেশনগুলো কিন্তু ভালো করে শিখতে হবে। একটু মেন্টালি প্রিপারেশন নেন, ট্রান্সলেশনগুলো কিন্তু ভালো করে শিখতে হবে একটু দ্রুত। ওকে, একটু দেখেন, বয় ইজ ওয়াকিং, বয় ইজ ওয়াকিং, আচ্ছা, আর বয় ফর ওয়াকিং এটা ভুল, ইজ কারেক্ট, তাহলে অবশ্যই পার্টিসিপল হবে। এছাড়া আপনি দেখেন এটা হলো অবজেক্ট, এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্টের কোথায় তো বসা নাই, তাহলে সেখান থেকে বলা যায় এটা কিন্তু পার্টিসিপল। সাবজেক্ট এবং অবজেক্টের কোথাও বসা নাই, তাহলে সেখান থেকেও কিন্তু বলা যায় এটা হলো পার্টিসিপল। লোকটি ক্যান্সারে মারা গিয়েছে, লোকটি ক্যান্সারে মারা গিয়েছে, এর ট্রান্সলেশন করেন দিক কী হবে? লোকটি ক্যান্সারে মারা গিয়েছে, এর ট্রান্সলেশন কী হবে? লোকটি ক্যান্সারে মারা গিয়েছেন, একটু সবাই অ্যান্সার করবেন, ভুল হোক, আমি তো বারবার বলি ভুল হোক, কিন্তু আপনি সবাই অ্যান্সার করবেন প্লিজ। ওকে,
একটা জিনিস দেখেন, এটা গিয়েছেন, মারা গিয়েছেন মানে এখন তো বেঁচে নাই, তাহলে অবশ্যই পাস্ট টেন্স হবে, ডায়েড হবে, মাস্ট ডায়েড হবে। এবং দ্য ম্যান ডায়েড অফ ক্যান্সার। মনে রাখবেন, অনেকে এই জিনিসটা করতেছে, দেখেন ডাই ফর, এটা দেশের জন্য মরা, আত্মত্যাগ। দেখেন তাহলে ডাই অফ রোগে মরা, ডাই অফ রোগে মরা, তারপর ডাই ফ্রম অ্যাক্সিডেন্ট করে মরা। তাহলে আমরা গ্রুপ ভার্বগুলো পড়ব। গ্রুপ ভার্ব থেকে মাস্ট একটা কোশ্চেন হবে, গ্রুপ ভার্ব থেকে মাস্ট একটা, যেমন কি আছে লুক, তারপরে হচ্ছে এই কল, তারপর ডাই, এই তিনটা গ্রুপ ভার্ব অ্যাটলিস্ট পড়বো আমরা। কতগুলো গ্রুপ ভার্ব আপনাদের কিন্তু আমরা এই যে আমি ক্লাস দিচ্ছি মাঝখানে বসতেছি, এটার কারণ কিন্তু আপনাদেরকে একটু নোট করে দিচ্ছিলাম, ক্লাসটা থাকবে না এবং অনলি যারা ক্লাস করতেছেন তারাই পিডিএফ শিটটা পাবেন। আমি কিন্তু আপনাদেরকে এটা পিডিএফ শিট বসে বসে কাজ করতেছি, ক্লাস দিচ্ছি আর পিডিএফ শিট রেডি করতেছে কিন্তু, তারপরে ক্লাস পিডিএফ শিটটা পাবেন। 10টা ক্লাস আমি নিব, অ্যাডভান্স ক্লাস 10, কিন্তু যদি এইরকম স্টুডেন্ট থাকে তাহলে নিব না। এই ক্লাসটা আমরা সাথে সাথে এখনই ডিলিট করে ফেলবো, আমরা কোনো ক্লাস রাখবো না, এই ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করব। এবং যারা হচ্ছে ক্লাস দেখবেন পরবর্তী, তারা পিডিএফ শিট পাবেন। সবাইকে পিডিএফ শিট দিব না, কেন শিট নিয়ে বসে থাকেন, ডিস্টার্ব তো করেনি, এত চমৎকার গোছানো একটা ক্লাস আপনি ক্লাস করবেন না, তাহলে আপনাকে আমি শিট কেন দিব? ওকে, তারপর লেখেন, পরের কোশ্চেন লেখেন, OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? OIC এর প্রধান কার্যালয়, OIC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 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 একটু সবাই লিখবেন।
ওকে, ওআইসি এর হেডকোয়ার্টার জেদ্দায় অবস্থিত। ওআইসি এর হেডকোয়ার্টার জেদ্দা, জেদ্দা। ওকে, ওআইসি এর হেডকোয়ার্টার জেদ্দা অবস্থিত। তারপর লেখেন এটা একটা বৃত্ত, এই বৃত্তের এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটাকে বলা হয় পরিধিস্থ কোণ। এটা পরিধি। এখন যদি এটা এ হয়, বি, এটা সি, এটা ও, তাহলে বি ও সি কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ। আর বি এ সি এটা হলো পরিধিস্থ, এটা হলো পরিধিস্থ কোণ। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে এই বি এ সি কোণ এটা হবে হাফ অফ বিওসি। তার মানে এটা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। একটু দেখেন বুঝতে পারছেন কিনা। ওকে, তারপর লেখেন রিক্সা কোন ভাষার শব্দ, একটু লেখেন রিক্সা কোন ভাষার শব্দ, রিক্সা কোন ভাষার শব্দ, রিক্সা কোন ভাষার শব্দ, রিক্সা এটি কোন ভাষার শব্দ, রিক্সা এটি কোন ভাষার শব্দ।
এটি অবশ্যই জাপানি শব্দ, একটু লেখেন, এটি হচ্ছে জাপানি শব্দ। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।